একদম কাক ভোরেই আমি কোমরে একটা ঝুড়ি নিয়ে চললাম বাগানে। আর বাগানে যাওয়ার উদ্দেশ্য কিন্তু একটাই, আম গাছের আম কুড়োনো। তো কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমি জানতাম যে আজকে আম পড়বে। তবে যদি দেরি করে আসি আম পাবো না, সেই জন্য ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছি বাগানে। আর এই যে ঝুড়ি নিয়ে আস্তে আস্তে দেখলাম রাস্তায় একটা গাছের ডাল মনে হয় ভেঙে গেছে, তো মোটামুটি অনেকগুলো আম পড়েছিল। আর সেই আমগুলো দেখতে পেয়ে তাড়াতাড়ি কুড়িয়ে নিচ্ছি। এই যে কোনো জিনিস যখন ঝুড়ি নিয়ে কুড়োতে হয়, আম বলো বা যখন আমরা সবজি তুলি, সত্যি কি সুন্দর লাগে, তাই না? আর আমার তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, হয়তো রাত্রিবেলায় আসা যায় না, কিন্তু দিনের বেলায় একটু সুযোগ পেলেই দৌড়ে চলে আসি যে একটা আম পড়লো, আম কুড়োবো। তবে ছোটবেলায় এই উৎসাহটা একটু বেশি থাকে আর ছিল, এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো তবু আজ যেহেতু কালকে ঝড় হয়েছিল, তাই আজ ঝুড়ি নিয়ে এসে দেখলাম না, আশাটা সার্থক হলো। তো অনেকগুলোই মোটামুটি আম কুড়োলাম। আম কুড়োনো দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে তোমাদের জন্য নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আমি মুনমুন। আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি স্বাগতম। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আজ সকালে সেই ছোট্টবেলার মতো প্রথমে কাজটা করলাম বাগানের আম কুড়োনো দিয়ে। এখন চলে এসেছি সংসারের কাজে। তো আম তো কুড়োনো হয়ে গেছে, কিন্তু বাকি তো সংসারের সমস্ত কাজ আছে। তাই চাটা খেয়ে লেগে পড়লাম সংসারের কাজে। আর সংসারের কাজ বলতে সারাদিন ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা কিন্তু আমার একটা অভ্যেস। আর ঘর সংসারের সমস্ত জিনিস চারিপাশটা পরিষ্কার করে রাখা আমার এমন একটা অভ্যেসে দাঁড়িয়েছে যে যত যাই হোক না কেন এটা কিন্তু আমাকে করতেই হবে। তাছাড়া কালকে ঝড় হয়েছিল, আর চারিপাশ থেকে ধুলো বালি বা দেওয়ালের মাটি এটা সেটা পড়েছিল। তাই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেও ঝাড় দেবার সময় তো প্রত্যেকটা জিনিসই সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হয়, তবে আজ আরেকটু বেশি ভালো করে করতে হচ্ছে। দেওয়ালের সাইড গুলো ভালো করে ঝাঁটানোর সময় যদি আমরা পরিষ্কার করি, তাহলে ঝুল বা মাকড়সা এগুলো খুব কম হয়। আর গরমকালের দিনে পোকামাকড়ের উপদ্রব তো একটু বেশি। তো আমাদের গ্রামে পোকামাকড় বা সাপ এগুলোর উপদ্রব একটু বেশিই থাকে। তাই প্রতিদিন ঝাড় দেওয়ার সময় প্রত্যেকটা জিনিসপত্র সরিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর ঝাড় দিই। অনেক সময় কি হয়, একটা ঝুড়িতে বাসন থাকা সত্ত্বেও বাইরে যখন বাসন ধুই কলপারে, তখন আরেকটা ঝুড়িতে বাসন ধুয়ে তাড়াতাড়ি বাড়িতে এনে রেখে দিই। হয়তো কাজের অভাবে ভালো করে গুছোনো হয়নি। সেরকম কাল বিকেলেও ঘটেছিল। তো কালকে বিকেলে যখন বাসন ধুয়েছিলাম একটা ঝুড়িতে ধুয়েছিলাম, আর আজকে সকালেও অন্য একটা ঝুড়িতে ধুয়েছি। মোটামুটি দুটো ঝুড়িতে আলাদা আলাদা করে কিছু বাসন আছে। আর দুটো ঝুড়িতে বাসন থাকা মানেই মনে হয় যেন এলোমেলো হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে একটা ঝুড়িতে অবশ্যই রাখতে হবে। তাহলে পরে যখন আরেকটা ঝুড়িতে বাসন মেজে রাখবো তখন অনেকটাই সুবিধা হয়। আর একটা ঝুড়িতে আমি এরকমই করি যে একটা ঝুড়িতে বাসন মাজি, সেই বাসনগুলো এনে ঘরের মধ্যে যে বাসনের ঝুড়ি থাকে সেটাতে রেখে দিই। এতে করে জিনিসগুলো একটা জায়গাতেই থাকে। তারপর বাসন ঝুড়িটা রেখে ঝুড়িটা যেখানে ছিল সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম। এখন চলে এলাম গ্যাসের টেবিলের কাছে। আর এই গ্যাসের টেবিলটা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন পরিষ্কার করা। কেন জানি আমার না বারবার মনে হয় যে যতটুকু পারি ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই যে গ্যাসের টেবিলটা, আমার হয়তো বিলাসিতাপূর্ণ গ্যাসের টেবিল নয়, খুব চাকচিক্য যে তাও না,
কিন্তু তবুও সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করি। যেমনই হোক, যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু সেই ইটের বাড়ি হোক বা মাটির বাড়ি, সেটা দেখতেও সুন্দর লাগবে। আর এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো। ধরে নিতে পারো যে এটা আমার অভ্যেস। প্রতিদিনেই এই ঘরটার মধ্যে যে এত জিনিস আছে, প্রত্যেকটা জিনিসই সরিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিই। আর এতে করে আমার না মনের ইচ্ছেটাও পূরণ হয়। কেমন জানি মনে হয় যে প্রতিদিনই একটু না পরিষ্কার করলে ঘরগুলো মাটি বালি পড়ে থাকবে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই যে জলের যে বোতলগুলো, অনেকগুলোই বোতল হয়ে গিয়েছে। আর এদিক ওদিক রাখলে না, আগে তো টেবিলের উপরেই রাখতাম, কিন্তু ফটফট করে পড়ে যেত আর খুব বাজে লাগতো। সেই জন্য এখন একটা এই যে গামলা করেছি, তো এই গামলাটার মধ্যেই থাকে। আর এমনিতেও এই গামলাটা নিয়েই আমি কলপাড়ে যাই, সব বোতলগুলো জলগুলো ধরে নিই। এতে করে অনেকটাই সুবিধে হয়। একদিকে যেমন জলও রাখা হয়, অন্যদিকে জল ধরতেও অনেক সুবিধে হয়। পুরো ঘরের সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। এই ব্যাগটায় বাবা কিছু আম এনেছিলেন, তো আমগুলো এখন কাটা হবে, সেই জন্য ব্যাগটা ভালো করে রেখে দিলাম। নির্দিষ্ট জায়গায় যদি সব জিনিসপত্র রাখি, তাহলে যে কোনো সময় আমরা যে কোনো জিনিস খুব সহজেই খুঁজে পাবো। গ্যাসের টেবিলটা ভালো করে মুছে দেওয়ার পর ওই যে টেবিলটা ছিল, ওই টেবিল ক্লথটাও ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এখন ওই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে, তো যে কোনো জিনিসই ওখানে রাখা যাবে। আজকে আমি ফুল তুলিনি, আজ বাবা হাঁটতে গিয়ে অনেক ফুল তুলে নিয়ে এসছে। আর যতগুলো আমাদের গাছ রয়েছে ফুলের, সব ফুলের গাছে পুরো ফুল ভর্তি হয়ে রয়েছে, একটাও আর তোলার দরকার হলো না। তো বাবা ফুলগুলো রেখে দিয়ে আরো বাগান গেলে বললেন যে অপরাজিতা ফুলটা তুলে আনতে হবে, কারণ এটাই একমাত্র পাওয়া যায়নি। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আমাদেরকে কিন্তু এই একটা জিনিস অবশ্যই করতে হবে। যে কোনো বাড়িতেই, সে ভাঙাচোরা মাটির বাড়ি বা ইটের বাড়ি হোক না কেন, যেখানে যে জিনিসটা থাকবে সেটা অবশ্যই সরিয়ে পরিষ্কার করে ঝাড় দিতে হবে, মুছতে হবে। আর দেখো আমার এই যে রান্নাঘরটা, যেটা উনুন আছে, ওই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে গোবর লেপা দেবো। কিন্তু ছেলের সাইকেলটা থাকে বলে ভালো করে ঝাড় দেওয়া যায়নি। তাই প্রথমে ঝাড় দেওয়ার সময় সাইকেলটা সরিয়ে দিতে হয়। সাইকেলটা সরিয়ে দিলে পুরো জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিতে অনেকটাই সুবিধে হয়। এখন চলে এলাম আমার উনুনটাতে গোবর লেপা দিতে। সত্যি বলছি, গোবর লেপা দিতে না আমার খুবই ভালো লাগে। আর দেখো বন্ধুরা, এই যে গোবর লেপা দিই বলে উনুনটা কি সুন্দর চকচক করতে থাকে। আমি এই উনুনটা বানিয়েছিলাম, তবে উনুন বানাতে পারি না বলে উনুনটা খুব একটা সুন্দর হয়েছে, শৌখিন হয়েছে এটা বলতে পারবো না। তবে উনুনটার উপর একটা মায়া পড়ে গিয়েছে। আর উনুনটা যখনই আমি এই যে গোবর লেপা দিই না, তখন এত সুন্দর ফুটে ওঠে গোবর লেপা দিতে। তাই আমি দুপুরবেলায় যতই গোবর লেপা দিই, প্রতিদিন সকালে কিন্তু এই আমার উনুনের জায়গাটা লেপা দিয়ে দিই। এতে করে জায়গাটা খুব সুন্দর পরিষ্কার থাকে। আর একটুও কিন্তু নোংরা বলে বোঝায় না, মাটির বলে একটুও বোঝায় না। কলপারে কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম কাচতে। সব জামা কাপড়গুলো কেচে যখন আমি মিলে দিয়েছি, তারপর দেখছি যে না, এই চাদরটাই রয়ে গিয়েছে কাচতে। তো এটা ভুলে গিয়েছিলাম বলে শেষে এটাই কেচে নিচ্ছি। আর বাকি যে কাচলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। প্রথমে আগে জল ধরেছিলাম, তারপর গামলাতে যে জলটা ছিল সেই জলটাতে চাদরটা এখন ধুয়ে দিচ্ছি। জামা কাপড় কাচার পর এই গামলাটা ভালো করে জল দিয়ে ধুয়ে উবুড় করে রাখি। এটা কাপড় ধোয়ার জন্য করেছিলাম, কিন্তু কলপাড়ে আর ফেলে রাখি না। ফেলে রাখলেই ওটা নোংরা হয়ে যাবে, তাই ওটা একটু রোদে শুকনো করে ঘরের মধ্যে তুলে দিই। মাটির ঘরটাকে তো ভালো করে পরিষ্কার করলাম, কিন্তু এই পাকার ঘরটা, এই একটা রুমের মধ্যে যে আমরা শোয়া বসা পড়াশোনা ছেলে করে সব কিছুই করে, তো এখানে হয় আর এক সমস্যা। তো আমরা তো জিনিস সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, আর এটা করা খুব সহজ বিষয়, শুধু একটু পরিশ্রম হয়। কিন্তু যে জায়গাগুলো মোছা যায় না, ঝাড় দেওয়া যায় না, সেই জায়গাগুলো পরিষ্কার রাখা খুবই কঠিন।
এই যে দেখুন বন্ধুরা, এই পালঙ্কর নিচগুলো যেমন ঝাড় দিতে অসুবিধা হয় সেরকম মুছতেও হয়। তাই এই পালঙ্কর নিচগুলো যখন ঝাড় দিই আর মুছি তখন কিন্তু পুরো শুয়ে পড়তে হয়, আর মনে হয় সেই ছোট্টবেলায় পালঙ্কের নিচে লুকিয়ে পড়ছি। তখন আমার নিজেরই খুব হাসি লাগে যখন আমি এই জায়গাগুলো পরিষ্কার করে মুছি। আলমারির নিচটা, পালঙ্কর নিচটা, বা যে পড়ার টেবিলের উপরে বইগুলো থাকে ছেলের, পুরোপুরি সব জায়গাগুলো ভালো করে মুছে নিতে হয়। আর এটা জানেন তো আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, চারিপাশে সমস্ত জিনিসপত্র প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আর ইটের ঘর হোক বা মাটির ঘর হোক, প্রত্যেকটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এটা একটা এমন অভ্যেস হয়ে গেছে যে যত যা কষ্টই হোক না কেন, পরিশ্রমই হোক না কেন, এটা যেন প্রতিদিনের রুটিন, প্রতিদিনের অভ্যেস। তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার তো সংসারের কাজ হয়ে গেছে, এখন এই যে রান্না বান্না যেগুলো করবো সেগুলো নিয়ে বসে গিয়েছি। আর ওই যে আলুগুলো ছড়াছড়ি হয়েছিল ওগুলো একটা জায়গায় রেখে দিলাম, আর কিছু আম ছিল সেগুলো রেখে দিলাম। তো আজকে আমি করব কুঁদরি ভাজা আর পটল আলুর তরকারি। তো পটল আলুর তরকারি করার মশলাটা কেটে নিচ্ছি। সবজি তো সবাই কাটে, কিন্তু সবজি কাটার সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো যদি আমরা গুছিয়ে না তুলি সেই সবজির খোসার উপরে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই যখনই সবজি কাটা হয় সঙ্গে সঙ্গে আমি সবজির খোসাগুলো তুলে দিই। এতে করে জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন হলো আর কোনো ভয়েরও থাকলো না। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলায় একটু শুয়েছিলাম, তারপরেই দেখছি মেঘের যা শব্দ হচ্ছে, তো সঙ্গে সঙ্গে কিছু জামা কাপড় যা কেচেছি সব তুলে নিয়ে এসেছি। আর এই যে তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে পাঠ করতে বসে গেলাম। ভালো করে ভাঁজ ভাঁজ করে না রাখলে পরে আবার এগুলো চারিদিকে ছড়াছড়ি হয়ে থাকবে, এলোমেলো হয়ে থাকবে। তাই এখন সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে পাঠ করতে বসে গেলাম। আমাদের দিকে এটাই অসুবিধে যে কারেন্ট থাকতে থাকতে কাজ করে নিতে হবে, কারণ এই যে মেঘ ধরেছে এখন আবার হয়তো সঙ্গে সঙ্গে লাইন চলে যেতে পারে। তো কিছুদিন ধরে দেখছি যে আমার ভিডিওতে অনেক নতুন বন্ধু এসেছো, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আর আমাকে যদি ভালো লাগে, যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করবে আর কমেন্ট করবে। তো পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই আমার পাশে আছো, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন বিকেল বেলায় কি রকম মেঘটা ধরেছে, আর এত বিদ্যুৎ বাজ দিচ্ছিল, তবু একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে এত এত বিদ্যুৎ বাজ পড়েছে, মানে কি বলবো, প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই যে দূর থেকে কিছুটা তুলেছিলাম, তো সঙ্গে সঙ্গে এত বৃষ্টি হয়েছে, বহুদিন পরে গরমকালের কালবৈশাখী এলো। আর দেখেও মনে হচ্ছে হ্যাঁ আজ কিন্তু কালবৈশাখী হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই একদমই যাওয়া যায়নি বাইরে, আর আমার জুতোগুলো ছেলে মজা করে জলে ভাসাবার জন্য ওদিকে ফেলে দিয়েছে। তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, তো টাটা।